আচ্ছা, দিনের শুরুটা কেমন হয় তার ওপর কিন্তু আমাদের গোটা দিনটা এমনকি আমাদের জীবনটাও নির্ভর করে। ভাবুন তো, সকালের প্রথম চিন্তাগুলো ওগুলোই কিন্তু ঠিক করে দেয় আমাদের বাকি পথ চলাটা কেমন হবে। তো চলুন, আজ আমরা জেনে নিই কিভাবে এই শক্তিটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা দিনকে নিজের করে নেওয়া যায়। ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্তটা, হয়তো পুরনো কোনো আফসোস বা ভবিষ্যতের কোনো দুশ্চিন্তা, কিংবা সেই পরিচিত ভারী অনুভূতিটা যে আজকের দিনটাও ঠিক গতকালের মতোই কাটবে। এই মুহূর্তগুলো খুব সাধারণ মনে হলেও সত্যি বলতে এগুলোই কিন্তু আমাদের পুরো দিনের সুরটা বেঁধে দেয়। কিন্তু কি হবে যদি ঘুম ভাঙার সাথে সাথেই আমরা সচেতনভাবে মনে একটা ইতিবাচক বীজ পুঁতে দিই? এমন একটা চিন্তা যা বাইরের কোনো ঝড় বা কোলাহল দিয়ে সহজে টলানো যাবে না। দিনের ঠিক শুরুতেই একটা মাত্র ইচ্ছাকৃত চিন্তা কিন্তু পুরো দিনটাকেই নতুন করে সাজিয়ে তোলার ক্ষমতা রাখে। তো সেই চিন্তাগুলো কি হতে পারে? চলুন তাহলে আমাদের প্রথম নীতিটা দিয়েই শুরু করা যাক। এর মূল কথাটা হলো আমাদের অতীতের ভুল বা অনুশোচনার সাথে আমাদের সম্পর্কটাকে বদলে ফেলা। এই কথাটা, এটা শুধু একটা লাইন না, এটা হলো নিজের মানসিকতাকে নতুন করে গড়ার একটা ভীষণ শক্তিশালী অস্ত্র। যখনই মনে হবে অতীতের ভার আপনাকে চেপে ধরছে, ঠিক তখনই নিজেকে এই কথাটা মনে করিয়ে দিতে হবে। আসলে পুরো ব্যাপারটা নির্ভর করে আমরা আমাদের অতীতকে কিভাবে দেখছি তার উপর। আমরা কি এটাকে একটা কারাগার হিসেবে দেখব যা আমাদের সারা জীবন বেঁধে রাখবে, নাকি আমরা এটাকে একটা উর্বর মাটি হিসেবে দেখব যেখান থেকে জন্ম নেয় জ্ঞান আর ঘুরে দাঁড়ানোর শক্তি? দেখুন, পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের। জাপানের কিনসুগি শিল্পের কথা একবার ভাবুন তো। ওরা ভাঙা মাটির পাত্রও ফেলে দেয় না, বরং সোনার আঠা দিয়ে যত্ন করে জোড়া লাগায়। আর জানেন, তখন ওই ভাঙা দাগগুলোই পাত্রটার সবচেয়ে সুন্দর আর মূল্যবান অংশ হয়ে ওঠে। আমাদের অতীতও ঠিক সেরকম। আমাদের ক্ষতগুলো যখন সেরে ওঠে, তখন সেগুলোই আমাদের শক্তি আর সৌন্দর্যের সবচেয়ে বড় চিহ্ন হয়ে দাঁড়াতে পারে। বেশ, এবার আসা যাক আমাদের দ্বিতীয় নীতিতে। এটা হলো নিজের শক্তিকে রক্ষা করা নিয়ে। আমাদের মনোযোগ আর শক্তি আমরা কোথায় খরচ করছি সেই বিষয়ে সচেতন হওয়াটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। এ কথাটা হলো নিজের ওপর নিজের অধিকার ঘোষণা করার মতো। দিনের শুরুতেই যদি এই সিদ্ধান্তটা নেওয়া যায়, তাহলে বাইরের হাজারটা বিক্ষেপ সহজে আমাদের প্রভাবিত করতে পারবে না। আমাদের শক্তিকে একটা নদীর সাথে তুলনা করা যেতে পারে। ধরুন, একটা নদীর কোনো তীর নেই, তখন কি হয়? সেই নদীর পানি চারপাশ ভাসিয়ে দেয়, সবকিছু ধ্বংস করে। কিন্তু যখন সেই নদীর দুই পাশে শক্ত তীর থাকে, তখন সেই একই পানি একটা প্রচণ্ড শক্তি আর সঠিক দিক নির্দেশনা পায়। তার মানে সীমানা তৈরি করা মানে নিজেকে আটকে ফেলা নয়, বরং নিজের শক্তিকে সঠিক পথে চালনা করা। এই ব্যাপারটা বাস্তবে কিভাবে কাজ করে তার একটা দারুণ গল্প বলি। আমার এক সহকর্মী ছিলেন অসম্ভব কাজের, কিন্তু সমস্যা হলো উনি কিছুতেই কাউকে না বলতে পারতেন না। ফলাফল, সবসময় ক্লান্ত, বিধ্বস্ত। তো একদিন উনি ঠিক করলেন আর না, নিজের শক্তিকে উনি বাঁচাবেন। উনি ছোট ছোট করে অপ্রয়োজনীয় মিটিং, বাড়তি কাজ এসবকে না বলা শুরু করলেন। বিশ্বাস করবেন না, মাসখানেকের মধ্যে কি দারুণ পরিবর্তন! কাজের মান তো বাড়লই, মানুষটা যেন অনেক শান্ত, অনেক স্থির হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের তৃতীয় নীতি। এই নীতিটা হলো নিজের ভেতরের শক্তি আর নিজের সম্পূর্ণতাকে চিনে নেওয়া। আমাদের প্রায় মনে হয়, তাই না, যে আমাদের মধ্যে কোনো কিছুর একটা অভাব আছে, আমরা হয়তো যথেষ্ট নই। এই মন্ত্রটা ঠিক সেই অনুভূতিটাকেই চ্যালেঞ্জ করে। দেখুন, তুলনা করাটা আসলে একটা চোরের মতো। এটা আমাদের আনন্দ আর আত্মসম্মান দুটোই চুরি করে নেয়। যখনই আমরা নিজেদেরকে অন্যের সাথে মাপতে শুরু করি, আমরা আমাদের ভেতরের আসল শক্তিটাকেই আর দেখতে পাই না। কিন্তু যখন আমরা নিজের ভেতরে তাকাই, তখন এমন এক দুর্গের খোঁজ পাই যা বাইরের কোনো আঘাতে ভাঙে না। এটা অনেকটা একটা না কাটা হীরের মতো। বাইরে থেকে দেখতে হয়তো সাধারণ পাথর, কিন্তু ভেতরে তার অফুরন্ত আলো। আমাদের সত্তাটাও ঠিক তেমনই। জীবনের আঘাতগুলো কিন্তু আমাদের ভাঙতে আসে না, বরং সেই হীরেটাকে কেটে তার ভেতরের আসল আলোটা বের করে আনার জন্যই আসে। এবার আমরা আমাদের চতুর্থ নীতিতে চলে এসেছি, আর এটা হলো চাপের বশে তাড়াহুড়ো করে কাজ না করে একটা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করা। এই যে চারদিকে এত ব্যস্ততা, এত গতি, এর মধ্যে এই কথাটা আমাদের নিজের ছন্দটা খুঁজে পেতে সাহায্য করে। মনে রাখতে হবে, সবসময় ব্যস্ত থাকা মানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু করা নয়। এখানে চাপ আর উদ্দেশ্যের মধ্যে আসল পার্থক্যটা বোঝা যায়। দেখুন, চাপ জিনিসটা আসে বাইরে থেকে, যা আমাদের আনন্দ কেড়ে নেয় আর সবকিছুতে তাড়া দেয়। অন্যদিকে উদ্দেশ্য আসে আমাদের ভেতর থেকে। এটা একটা শান্ত শক্তি যা আমাদের প্রতিটি পদক্ষেপকে অর্থপূর্ণ করে তোলে।
আর সবশেষে আমাদের পঞ্চম এবং শেষ নীতি, এটা হলো নিজের যাত্রাপথকে গ্রহণ করা, এমনকি যখন আমরা ব্যর্থ হই তখনও। যখন আমরা হতাশ হয়ে পড়ি, যখন মনে হয় কোনো দরজা বন্ধ হয়ে গেল, তখন এই কথাটা এক নতুন ধরনের বিশ্বাস আর শক্তি যোগায়। আমরা কোনো প্রত্যাখ্যানকে একটা দেয়াল ভাবতে পারি, মানে এখানেই সব শেষ। আবার ওটাকে একটা দিকনির্দেশক চিহ্ন হিসেবেও দেখতে পারি, যা হয়তো আমাদের আরও ভালো কোনো পথের দিকে ইশারা করছে। যখন আমরা এটা বিশ্বাস করতে শুরু করি যে যা সত্যি আমাদের জন্য তা কোনো না কোনোভাবে আমাদের কাছে আসবেই, তখন কিন্তু ভয়টা অনেক কমে যায়। আচ্ছা, তাহলে এই যে 5টি মূলনীতি নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সেগুলোকে খুব দ্রুত একবার দেখে নেওয়া যাক, কেমন? প্রথমত, আমি আমার অতীত নই, আমার পরিচয় আমার ভবিষ্যৎ কাজের ওপর। দ্বিতীয়ত, আমার শক্তি পবিত্র, আমি ঠিক করব তা কোথায় ব্যয় হবে। তৃতীয়ত, আমার যা কিছু প্রয়োজন তার সবই আমার ভেতরে আছে। চতুর্থ, আমি চলব উদ্দেশ্য নিয়ে, চাপের বশে নয়। এবং সবশেষে, যা আমার জন্য নির্ধারিত তা কখনো আমাকে ছেড়ে যাবে না। দেখুন, প্রতিটা সকাল একটা নতুন সুযোগ, একটা একদম খালি ক্যানভাস, আর এই 5টি নীতি হল সেই ক্যানভাসটা রাঙানোর জন্য 5টি রঙের টিউব। এখন প্রশ্ন হল, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার ক্যানভাসে কোন ছবিটা আঁকতে চান? পছন্দটা কিন্তু সম্পূর্ণ আপনার।